বহুদিন আগে অম্বলপুর নামের এক গ্রামে রহিম নামের এক লোক বাস করত। তারা ছিল খুব গরিব। জীবিকার তাগিদে সে মাঝে মধ্যে মাছ ধরতো। এছাড়াও মানুষের বাড়িতে ধান ভানা, ফসল কাটা সহ নানান কাজ করত। এমনি তাদের দিন চলতো। একদিনের কথা, রহিম আমতলার পুকুরটায় গিয়েছিল মাছ ধরতে। ঘন ঘোর বর্ষায় এখন মাছ ধরা ছাড়া আর কোনো কাজও নেই। কদিন ধরে যা বৃষ্টি পড়ছে না, অন্য কোনো কাজ বাজও পাচ্ছি না। সেই কখন জাল ফেলেছি, এখনো কোনো সাড়া শব্দ দেখছি না। জালটা কি টেনে উঠাবো নাকি? এই কথা বলে রহিম জালটা টেনে তোলে, কিন্তু সেখানে একটি মাছও ছিল না। এই যা, এ কি হলো? একটা মাছও উঠলো না। এমন হলে তো না খেয়ে থাকতে হবে। না না, আমি এক কাজ করি, আমি আবারও জাল ফেলি। এই পুকুরে তো সবাই মাছ ধরে। এরপর রহিম আবারও পুকুরে জাল ফেলে বসে অপেক্ষা করতে থাকে। তখন হঠাৎ তার চোখ পড়ে পুকুরের পাশে থাকা আম গাছে। বাহ, কি সুন্দর আম ধরে আছে! যাই, কটা আম পাড়ার চেষ্টা করি, জমিয়ে খাওয়া যাবে। কিছু না কিছু খেয়ে তো দিন পার করতে হবে। রহিম উঠে আম গাছের কাছে যায় আম পাড়তে। বাহ বাহ, কি সুন্দর পাকা পাকা আম ধরেছে। তবে আমগুলো এত উপরে, কেমন করে যে পারবো? আচ্ছা, আমি না হয় গাছে উঠে যাই। তারপর রহিম আম গাছে উঠে কয়েকটা আম পেড়ে নেয়। যাই, এবার গিয়ে জালটা টেনে তুলি। রহিম গিয়ে জালটা টেনে ওপরে তোলে, কিন্তু সেখানে একটি মাত্র মাছই ধরা পড়েছিল। ও মা, এ কি! মাত্র একটি মাছ ধরা পড়লো। এ পুকুরে তো মাছের কমতি নেই। তবে একটি মাছ কেন ধরা পড়লো? আবার জাল ফেলি তো। রহিম আবারও পুকুরে জাল ফেলে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর যখন আবার জাল ওপরে তোলে, সে দেখে সেখানে কোনো মাছ নেই। এ কি সর্বনাশ! এবার তো দেখছি একটা মাছও ধরা পড়লো না। দূর বাবা, আর পারবো না। এবার আমি বাড়ি চললুম। রহিম জাল কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ঢুকতেই রহিমের গিন্নি তাকে দেখেই চেঁচাতে শুরু করে। কি হলো? আজকে কিছু আনতে পারলে? নাকি আজও জালে মাছ ধরা পড়েনি? ঘরে শুধু জল ছাড়া আর কিছু নেই বলে দিলুম আমি। যদি কিছু না এনে থাকো তবে আজ না খেয়ে থাকতে হবে। গিন্নির কথা শুনে রহিম চুপচাপ মাছটি গিন্নির দিকে এগিয়ে দেয়। দেখো দেখিনি, শুধু মাছ এনেছে। তা মাছ কি কাঁচা খাবে নাকি? ঘরে নুন তেল কিছুই তো নেই। আজ বেশ কবার জাল ফেলার পরও এই একখানা মাছই উঠলো। নুন তেল আর কোথা থেকে আনবো? বলছি, তোমার জালেই কি শুধু মাছ ধরা পড়ে না, নাকি তোমায় দেখে মাছেরা পালিয়ে যায়? তা আমতলার পুকুরটাতে যখন মাছ পাও না, তখন রোজ রোজ ওই পুকুরে মাছ ধরতে কেন যাও বলো দেখিনি? তোমায় কত করে বলেছি তালতলার পুকুরটায় একবার যাও। রহিম তালতলার পুকুরের কথা শুনে গিন্নিকে থামিয়ে দিয়ে বলে। ওই তালতলার পুকুরের কথা মুখেও এনো না গিন্নি। ও পুকুরখানা অভিশপ্ত। ওখানে কেউ মাছ ধরতে যায় না। ওরে পাগল, কেউ যায় না বলেই তো তুমি যাবে। কেউ যখন যায় না, তখন ওখানে তো অনেক মাছ আছে। তুমি একবার যাও না গো, দেখবে অনেক বড় বড় মাছ উঠবে জালে। বেশি লোভ করতে চেও না গিন্নি, পরে একখানা বিপদ হলে কি করে সামাল দেব তখন? অত শত বুঝি না বাপু। তুমি কাল সকালে তালতলার পুকুরে মাছ ধরতে যাবে, আমি শুধু এইটুকুই জানি। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে রহিম রওনা হয় তালতলার পুরনো পুকুরটার দিকে। পুকুরের ধারে গিয়ে সে জাল ফেলে। আশেপাশে কেউ নেই, একদম নির্জন। কিছুটা ভয় ভয় করতে থাকে তার। হে ভগবান, আজ যেন একটা মাছ হলেও উঠে। ঘরে খাওয়ার মতো কিছুই নেই। কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎ জালে টান পড়ে। জালটা উপরে তুলতেই তার চোখ ছানা বড়া। একটি মাছও নেই, তবে জালের মাঝে উজ্জ্বল সোনালী আলো ছড়ানো ছোট ছোট অনেকগুলো ডিম। এক একটা যেন চোখ ধাঁধানো মনির মতন। এইগুলো আবার কিসের ডিম?
এত আলো কেন আসছে ডিম থেকে? যত সব অদ্ভুত কাণ্ড। ঠিক সেই মুহূর্তে পানি ছলকে উঠে এলো এক বিশাল রূপালী মাছ। এই ডিম জাদুর ডিম। লোভ না করলে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলে এগুলো তোমার জীবনের দুঃখ ঘোচাবে। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, মনে রেখো, ডিম বিক্রি করো, খেও না। বেশি লোভ করলে সব শেষ হয়ে যাবে। তারপর মাছটা ধীরে ধীরে জলে মিলিয়ে গেল। রহিম বাড়ি ফিরে সব ঘটনা গিন্নিকে খুলে বলে। গিন্নি প্রথমে ভয় পেলেও রহিম সব খুলে বললে বিশ্বাস করে। তারা শহরের ডিমগুলো নিয়ে যায় স্বর্ণকারের কাছে। ওরে বাপরে, এগুলো তো সোনার থেকেও দামি কিছু। কোথায় পেলে এগুলো? বেশি প্রশ্ন করো না তো বাপু, এগুলো বিক্রি করব। কিছু টাকা দাও ঠিকঠাক করে। স্বর্ণকার ভালো দাম দেয়। রহিম চাল ডাল লবণ তেল কাপড় সব কিনে নিয়ে বাড়ি চলে যায়। এভাবে কয়েক সপ্তাহে রহিমের সংসারে নতুন রং ফিরে পায়। গিন্নি নতুন শাড়ি পরে, বাড়িতে মাটির চুলো থেকে বেরিয়ে গ্যাসের চুলো বসে যায়। আশেপাশের লোকজন হিংসে করতে শুরু করে তাদের। এরপর একদিন গিন্নি এসে বলে, শোনো না গো, আরেকবার যদি ডিম পাওয়া যেত, খাবো তো, কত কিছু কেনা যেত, সোনা কিনে রাখা যেত, পাকা দালান বানানো যেত। গিন্নি মাছটা স্পষ্ট করে বলেছে লোভ না করতে। বেশি চাইলে সব হারাবে তখন। সবাই কয় সুযোগ বারবার আসে না, তুমি বুঝো না, এটাই আমাদের সময়। শেষ পর্যন্ত গিন্নির জেদের কাছে হার মানে রহিম। তারা আবারও পুকুরে যায়, জাল ফেলে ডিম পায়, বিক্রি করে, আরো টাকা পয়সা আসে। এরপর আবারও যায়, তবে আগের মতন আর ডিম পায় না। তবুও গিন্নির লোভ যেন থামে না। যতদিন পাওয়া যায় ততদিন তুলে রাখো, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এক সময় তারা আর কোনো ডিম পায় না। তারা ভাবে হয়তো পুকুরের নিচে আরো আছে। সেই আশায় পাম্প ভাড়া করে এনে পুকুরের পানি শুকিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। এইটা ঠিক হচ্ছে না গিন্নি, যদি কিছু না পাই। চুপ করো, আমি ঠিক বুঝছি। তলদেশে যা আছে একবার উঠে এলে আমাদের আর কোনো অভাব থাকবে না। তারা দিনরাত পানি ফেলতে থাকে। পুরো পুকুরটা একসময় শুকিয়ে যায়, কিন্তু তলদেশে তারা কিছুই দেখে না। না আছে মাছ, না আছে ডিম, শুধু শুকনো কাদা আর সাদা ধূসর পাথর। এমনকি একখানা মাছও নেই। এসব দেখে রহিম ও গিন্নি মাথায় হাত দিয়ে বসে পড়ে। তাদের এমন লোভের জন্য তারা সব হারিয়ে ফেলল। গ্রামের নাম ছিল হিজলতলা। সেই গ্রামের পশ্চিম প্রান্তে একটা বিশাল পুরনো পুকুর ছিল, যার নাম ছিল মাছদিঘি। লোকমুখে শোনা যায় বহু বছর আগে এখানকার জমিদার আজগর আলী নামে এক বৃদ্ধকে জীবন্ত পুকুরে ডুবিয়ে মেরেছিল, কারণ সে জমিদারের গুপ্তধন রক্ষা করতে রাজি হয়নি। আর এই লোক নাকি মৃত্যুর পরে মাছ হয়ে গিয়েছিল। সে থেকেই এই পুকুরের এমন নাম। এখন আর এই পুকুরে কেউই নামে না। গ্রামের মানুষ বলে, মাঝরাতে যদি পুকুরের পানি নাড়াস, পানির নিচে টান দিয়ে নামিয়ে নিবে রাক্ষসে মাছ। এই গ্রামে আসে শহর থেকে এক তরুণ, যার নাম ছিল রফিক। গ্রামে তার মামা থাকেন, তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। মামা রফিককে ঘরে বসিয়ে বললেন, এই দিঘির ইতিহাস জানতে চাস? কিন্তু রফিক, তুই সাবধানে থাকবি। মামা, ভয় পাবার কিছু নেই। আমি লোক কথা নিয়ে গবেষণা করি। ভূত টুতে ওসব আমি বিশ্বাস করি না। যারা বিশ্বাস করে না, তাদের জন্যই তো ভয়টা সত্যি হয়ে ওঠে। আমি বাস্তববাদী মানুষ মামা। কাল সকালে আমি পুকুরে যাব। পরদিন রফিক ক্যামেরা, নোটবুক আর ভয়েস রেকর্ডার নিয়ে গেল দিঘির ধারে। পুকুরটা যেন সময়ের বাইরে পড়ে আছে। চারপাশে ঘন জলজ শৈবাল, অদ্ভুত সবুজাভাব পানি,
আর মাঝখানে একটা ভাঙা ঘাট। এক বৃদ্ধ মুচি পুকুরের ধারে বসেছিলেন। রফিক তাকে জিজ্ঞেস করলো, চাচা, এই দিঘির ইতিহাস জানেন? ওটা ইতিহাস না, ওটা ইতিহাস না, ওটা বাপের জায়গা বাবা। জমিদার আসগর আলীকে মেরে ফেলার পর পুকুরের সমস্ত পানি লাল হয়ে গিয়েছিল। সেই থেকে কেউ আর ওখানটায় নামে না। আপনারা ভয় পান? ভয় পাই না, কিন্তু আমরা অনেক সম্মান করি। ওই পুকুরে আত্মা আছে। রফিক হেসে হেসে নোট নিল, তারপর ছবি তুলল। কিন্তু হঠাৎই বাতাস থেমে গেল। পানির উপরে হালকা বুদবুদ উঠল। রফিক তাকিয়ে দেখলো পানিতে একটা ছায়া নড়ছে, যেন কেউ সাঁতার কাটছে। সে হেসে বলল, সম্ভবত বড় কোনো মাছ হবে। কিন্তু বৃদ্ধ উঠে দাঁড়িয়ে কাপা গলায় বলল, বাবা, এইখান থেকে চলে যা, দুপুরের পরও জেগে ওঠে। রাতে রফিক রেকর্ডগুলো শোনার সময় লক্ষ্য করলো তার দিনের রেকর্ডিং এর মাঝে একটা অদ্ভুত আওয়াজ এসেছে। মৃদু গলা, কাপা কাপা কণ্ঠে কেউ বলছে, আমার জল কে নাড়লো? রফিক হতভম্ব। সে তখন একা ছিল এবং তার আশপাশ দিয়েও কেউ ছিল না। তারপরই সে আবারও একটা শব্দ শুনতে পেল, আমার ঘাটে কে পা রাখলো? রফিক থেমে গেল, তার বুক ধড়ফড় করছিল। একটু পর সে স্বাভাবিক হয়ে এক হাসি দিয়ে বলল, শব্দ বিকৃতি ঘটেছে মনে হয়, ভয়েস ওয়েভ ইফেক্ট। হঠাৎই রাতের আধারে চাঁদ মেঘে ঢেকে গেল, আর পুকুরের দিক থেকে হালকা ছপ ছপ আওয়াজ আসছিল। রফিক ঘুমাতে পারছিল না। সে টর্চ হাতে ঘর থেকে বের হয়ে গেল। কি ব্যাপার, বিষয়টা একবার দেখতে হচ্ছে তো। ঘাটে পৌঁছে সে দেখলো পানির মাঝে কিছু একটা ভাসছে। সে আলো ফেলে দেখলো বিশাল আকৃতির একটা মাছ, কিন্তু এত অস্বাভাবিক বড়। এটা কি প্রজাতি? এত বড় মাছ, তাও আবার পানির উপরটায় ভেসে আছে। এমনটা তো কখনো দেখিনি। সচরাচর এত বড় মাছ এইটুকু পুকুরের ভিতরে কিভাবেই বা থাকবে? আর একটু কাছে গিয়ে দেখি তো। হঠাৎই মাছটা মাথা উঁচু করলো। তার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো, ফিরে যা। রফিক ভয় পেয়ে কিছুটা পেছনে সরে গেল। কণ্ঠটা যেন মানুষের মতোই। কে তুমি? যে পুকুরের জল নেড়েছিস তার বিচার হবে। রফিক দৌড়ে পালাতে চাইলো, কিন্তু তার পা যেন ভারী হয়ে গেল। হঠাৎ সে এক অদ্ভুত জগতে এসে পড়ল। আমার নাম আসগর আলী। জমিদার আমাকে এই পুকুরেই ডুবিয়ে মেরেছিল, কারণ আমি তার লুকোনো রক্তমণি গুপ্তধন রক্ষা করতে পারিনি। তুমি আমাকেই কেন ধরলে? আমি কি অপরাধ করেছি? কারণ তুই ওদের বংশধর, তোর রক্তে তাদের ঋণ আছে। রফিক বিস্ময়ে চিৎকার করে বলল, আমি কিচ্ছু জানি না, আমি এসবের কিচ্ছুই জানি না। আমায় ছেড়ে দাও, দয়া করো, দয়া করে আমায় ছেড়ে দাও। পাপ উত্তরাধিকার হয়ে থাকে। তুই যখন আমার জল নাড়লি, আমি তখনই জেগে উঠেছি। হা 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 হা। আমি মুক্তি দিতে চাই তোমাকে। বলো, আমাকে কিভাবে কি করতে হবে? আমার অস্থি এই পুকুরের তলায়, ওটা তুলে কবর দে, তাহলেই আমি মুক্তি পাবো। রফিকের হঠাৎ মাথা ঘুরতে শুরু করে। একটু পর সে নিজেকে নিজের ঘরের বিছানায় পায়, কিন্তু তার সারা শরীরে কাদা লেগেছিল। তার মানে তার মানে আমি সত্যি সেখানটায় গিয়েছিলাম।
পরদিন সে একজন গ্রামবাসী নিয়ে দিঘিতে যায় এবং সেখানে সে ডুবুরি নামায়। ডুবুরি উঠে এসে বলে, ভাই, নিচে তো অনেক হাড়গোড় পাওয়া গেছে, মানুষের হাড়। সবাই আতঙ্কে ছুটে যায় আর রফিক হাড়গুলো তুলে কবর দেয় গাছতলায়। হঠাৎই এক বাতাস বইতে শুরু করে। পুকুরের পানি হঠাৎ একদমই শান্ত হয়ে যায়। এরপর থেকে সেই গ্রামে আর কোনো ভুতুড়ে ঘটনা ঘটেনি।